নমস্কার বন্ধুরা। তো দেখো, সিটেট যে পরীক্ষা হতে চলেছে, তো সিটেট পরীক্ষা সেপ্টেম্বরের জন্য পিআইকিউ, যে সিডিপির পিআইকিউ সিরিজটা চলছিল, তো তার আজকে জানুয়ারি মাসের পিআইকিউটা ডিসকাস করব। এটা 2024 সালের যে জানুয়ারির পেপারটা হয়েছিল, সে পেপারটা থেকে আজকে ডিসকাস করব। তো দেখো, আগের ভিডিওটা যারা এখনও দেখোনি তারা অবশ্যই ওইটা দেখে নেবে, কারণ ওইখানে অনেকগুলো পিআইকিউ সিরিজ অলরেডি ডিসকাস করা হয়েছে। তো আজকে দেখো স্টার্ট করছি। এটা পেপার 2। প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে। অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য টিচার ইন ফ্যাসিলিটেটিং কগনিটিভ ডেভেলপমেন্ট। তো ভাইগটস্কির মতে যে টিচারের যে রোল যেটা, সেটা হলো কগনিটিভ ডেভেলপমেন্টে ফ্যাসিলিটেট করার ক্ষেত্রে কী রোল। অপশানগুলো দেখি। টু প্রোভাইড ইনফরমেশান অ্যান্ড নলেজ টু দ্য স্টুডেন্ট, মানে ইনফরমেশান প্রোভাইড করবে এবং নলেজ প্রোভাইড করবে স্টুডেন্টদের। টু গাইড অ্যান্ড সাপোর্ট দ্য স্টুডেন্টস লার্নিং থ্রু স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে কি, সাহায্য করবে, যেটা স্টুডেন্টকে কী করবে, গাইড দেবে এবং সাপোর্ট দেবে। তারপর টু অ্যালাউ দ্য স্টুডেন্টস টু লার্ন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি, মানে স্টুডেন্ট শুধুমাত্র নিজস্ব শিখবে, যেটা সেটাই করবে। তারপর বলেছে টু গিভ অনলি দোজ টাস্ক দ্যাট দ্য স্টুডেন্ট ক্যান কারেন্টলি ডু ইন্ডিপেন্ডেন্টলি। তো কিছু টাস্ক দিবে যেটা শুধুমাত্র স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে। আচ্ছা, আমাদের কি বলেছে ভাইগটস্কি। এবার দেখো, ভাইগটস্কি আমরা এখানে করব, কিন্তু তার আগে আমরা এলিমিনেশন টেকনিকটা করব। দেখো, ভাইগটস্কি কিন্তু দেখো শুধুমাত্র দেখো ইনফরমেশন আর নলেজ যদি স্টুডেন্টকে দেই, শুধুমাত্র ইনফরমেশন নলেজ দিলেই কিন্তু এখানে টিচারের রোল কিন্তু হয় না, তাই না? টিচার তো শুধুমাত্র ইনফরমেশন দিলাম যে এইটা নলেজ, তো বাচ্চা করে নেবে, তো ওইটা কিন্তু সম্পূর্ণভাবে টিচারের কাজ নয়। তো এটা আগেই নেগেটিভ, বোঝা গেল। দেন দেখি টু গাইড অ্যান্ড সাপোর্ট দ্য স্টুডেন্টস লার্নিং থ্রু স্ক্যাফোল্ডিং। এবার দেখো, এই স্ক্যাফোল্ডিংটা আমরা কিন্তু ভাইগটস্কি থিওরি যখন পড়বো, তো এই স্ক্যাফোল্ডিং টার্মটা কিন্তু আমরা বারবার দেখতে পাই, যেখানে কি দেখি যে যদি স্টুডেন্ট যে লার্নিং করছে, সেটা শিখছে, সেটাতে যদি গাইড করে এবং প্রপার সাপোর্ট করে, একটু স্ক্যাফোল্ডিং দিয়ে যেই পার্টগুলো পারছে না সেটাকে যদি হালকা করে ফ্যাসিলিটেট করে, সেটা কিন্তু স্টুডেন্ট কিন্তু, যেখানে হলো ধরো অনেকেরই সিটেটে 88 মার্কসের জন্য আটকে যাচ্ছে আর 2 মার্কস হচ্ছে না, সেখানে যদি টিচার যদি একটু সাপোর্ট করে, সেইখানে কিন্তু তার 88 থেকে সেটা হলো 90-তে চলে যাবে। বোঝা গেল, 88 থেকে কিন্তু 90-তে আপ হয়ে যাচ্ছে। তাহলে এই যে 90 আপ হচ্ছে, সেটা কী জন্য? এই স্ক্যাফোল্ডিংয়ের জন্য। তাহলে এটাই কিন্তু বেস্ট অপশন মনে হচ্ছে। এবার বাকি অপশনগুলো দেখে নেই। কী বলেছে, টু অ্যালাউ দ্য স্টুডেন্টস টু লার্ন কমপ্লিটলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি, মানে স্টুডেন্টকে অ্যালাউ করবে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্টলি লার্ন করার জন্য। তাহলে ইন্ডিপেন্ডেন্টলি যদি লার্ন করে, সেটা কিন্তু মানে স্টুডেন্ট করছে, তাহলে টিচারের কাজ কি, তাই না? টিচার তো এখানে কিছু করছে না, তাহলে টিচারের পার্টটা বোঝার জন্য আমাদের কিন্তু এই পার্টটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ টিচারের ভূমিকা এখানে নেই, টিচার কিন্তু ফ্যাসিলিটেট করছে না। তবে বলেছে টু গিভ অনলি, আবার দেখো একটা নেগেটিভ টার্ম কিন্তু অনলি, তো এই অনলি দেখেও কিন্তু আমরা এলিমিনেট করতে পারবো, বাকি পার্টটা কিন্তু আমাদের পড়ার দরকারই হবে না। বোঝা গেল? তাহলে এলিমিনেশন টেকনিকের সাহায্যে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি ইজিলি করতে পারবো। আর এখানে সিটেট পরীক্ষাতে তোমরা জানো যে সব থেকে বেশি কিন্তু টাইম ম্যানেজমেন্টটা দরকার হয়। তো বোঝা গেল অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, তাহলে কোন পার্টটা হবে? অপশান নম্বর 2। বোঝা যাচ্ছে? তো এইভাবে করে করব। অপশান নম্বর 2 যেটা, সেটাই হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইজ নট কারেক্ট। তাহলে অ্যাডোলেসেন্স যেটা, সেটার কিন্তু কোনটা কারেক্ট হবে না। আচ্ছা, প্রথমে বলেছে অ্যাডোলেসেন্স ইজ সোশ্যাল কনস্ট্রাকশন। অ্যাডোলেসেন্স একটা সামাজিক কনস্ট্রাকশন, আমরা জানি। অ্যাডোলেসেন্স ইজ জেনারেলি কনসিডার টু বিগিন উইথ পিবার্টি, মানে পিবার্টি থেকে শুরু হয় যেটা। তারপরে দ্য প্রসেস দ্যাট লিডস টু সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যান্ড অ্যাবিলিটি টু রিপ্রোডিউস, মানে যেই সময়টা আমাদের কিন্তু একটা সেক্সুয়াল ম্যাচুরিটি তৈরি হয়ে যায় এবং রিপ্রোডিউস করার, প্রজনন করার ক্ষমতা কিন্তু তৈরি হয়। বোঝা গেল? তারপর বলেছে অ্যাডোলেসেন্স ইজ ডেভেলপমেন্টাল ট্রানজিশন বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড এন্টেলিং ফিজিক্যাল, কগনিটিভ অ্যান্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস। তাহলে অ্যাডোলেসেন্স যেটা হচ্ছে, সেটা কিন্তু একটা ডেভেলপমেন্টাল ট্রানজিশন। সেটা ট্রানজিশন কার কার মধ্যে? চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুড যেটা হচ্ছে, সেই
চাইল্ডহুড যেটা বাল্যকাল এবং অ্যাডাল্টহুড সেটার কিন্তু একটা ট্রানজিশন। আচ্ছা, তারপরে বলেছে চিলড্রেন অ্যাক্রস ডিফারেন্ট কালচার্স ইশার ইন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাডোলেসেন্স ইন এ সিমিলার ম্যানার। এবার অ্যাডোলেসেন্স যেটা বিভিন্ন রকম কালচারের ক্ষেত্রে তারা কিন্তু সিমিলারভাবে কিন্তু করছে। আচ্ছা, এবার দেখো অপশানে হিসাবে আমাদের নট বলেছে, তাই না? নট কারেক্ট, তাহলে নট কারেক্ট যদি দেখতে যাই সেখানে কিন্তু আমাদের নেগেটিভ অপশানটাই কিন্তু খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমাদের যেগুলো পজিটিভ সেগুলোকে আগে এলিমিনেট করব। অ্যাডোলেসেন্স ইজ সোশ্যাল কনস্ট্রাকশন, সোশ্যাল কনস্ট্রাকশন মানে এটা কিন্তু পজিটিভ, তাহলে এটা কিন্তু আমার এটা আগেই বোঝা যাচ্ছে যে পজিটিভ, তাহলে এটা হবে না। দেন অ্যাডোলেসেন্স ইজ জেনারেলি কনসিডার্ড টু বিগিন উইথ পিউবার্টি, পিউবার্টির থেকে শুরু হয়, জানি আমরা ওই সময়টা থেকে কিন্তু সেক্সুয়ালি রিপ্রোডিউস করার ক্ষমতা কিন্তু তৈরি হয়ে যায়, তাহলে এটাও পজিটিভ। দেন দেখো 3 নম্বরটা বলেছে অ্যাডোলেসেন্স ইজ ডেভেলপমেন্টাল ট্রানজিশন, সত্যি তাই, চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মধ্যে যে ট্রানজিশনটা হয় সেই টাইমটাই কিন্তু অ্যাডোলেসেন্স। এবার দেখো আমরা কিন্তু একটা কোশ্চেন থেকে কিন্তু অনেকগুলো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে পারছি, যেখানে অ্যাডোলেসেন্স সম্পর্কে কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট এখানে ঠিক। সোশ্যাল কনস্ট্রাকশন এখানে কিন্তু পিউবার্টিতে শুরু হয়, তারপরে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝখানের যেটা সেই ট্রানজিশন সেইটা। এবার তাহলে বাকি থাকলো কোনটা? চিলড্রেন অ্যাক্রস ডিফারেন্ট কালচার উশার ইন দ্য এক্সপিরিয়েন্স অ্যাডোলেসেন্স ইন এ সিমিলার ম্যানার। চিলড্রেন যারা থাকে, শিশুরা যারা বিভিন্ন রকম কালচারের হয়, তারা কিন্তু বিভিন্ন সেম ম্যানারে করে। এই দেখো সিমিলারটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এই নেগেটিভ ওয়ার্ডগুলো আমরা যদি ক্যাচ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি করতে পারবো। তাহলে এটাও নেগেটিভ, তার মানে এটাই কিন্তু আসলেই নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভের ভাই নেগেটিভ, তাহলে নট কারেক্ট। সেটা অ্যাকচুয়ালি আনসার কোনটা হবে? অ্যাকচুয়ালি 4 নম্বর যেটা আনসার সেটাই কিন্তু কারেক্ট হয়ে যাবে, তাহলে 4 নম্বর আনসারটাই কিন্তু ঠিক হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা যদি আগে পজিটিভ অপশানগুলো দেখে নিলাম, সেখান থেকে কিন্তু এলিমিনেট করে দেব, দিয়ে কিন্তু করব, তাহলে এইভাবে করে করব। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে। সুজাতা participates eagerly in the dance competition only because she is interested in winning the first prize of cash। তো সুজাতা কিন্তু একটা ডান্স কম্পিটিশনে পার্ট নিয়েছে, সেখানে কেন? শুধুমাত্র ফার্স্ট প্রাইজ অফ ক্যাশ। এবার দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে, মানে অপশান কিন্তু চেক করা দরকার পড়বে না, আমরা জানি কি এখানে মোটিভেশনের কথা বলেছে, তাই না? মোটিভেশন কি হয়? ফার্স্ট প্রাইজ অফ ক্যাশ মানে শুধুমাত্র টাকার লোভে যেটা মোটিভেশন হয় সেটা কিন্তু কি আমরা জানি, আমরা ধরো চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র পড়াশোনা করছি, এই ক্ষেত্রে বা অন্য অন্য অ্যাক্টিভিটি যেগুলো করছি টাকার জন্য, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? এক্সট্রিনসিকলি হয়। এবার ইন্ট্রিনসিকলি কোনগুলো? যেগুলো আমরা নিজের আনন্দের জন্য, যে নিজের খুশির জন্য যে কাজগুলো করছি সেগুলো কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশন। তাহলে এখানে বোঝা যাচ্ছে অনলি বিকজ শি ইজ ইন্টারেস্টেড ইন উইনিং দ্য ফার্স্ট প্রাইজ অফ ক্যাশ, তাহলে ক্যাশ জেতার জন্য যেটা করছে সেটা কিন্তু একবারে বোঝাচ্ছে যে এক্সট্রিনসিকলি মোটিভেটেড। ইন্ট্রিনসিকলি তো হবে না, মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং হবে না, কারণ মাস্টারি মানে কি? কোনো একটা সাবজেক্টে যদি বা কোনো একটা পার্টে যদি আমরা সব থেকে ভালো পারফর্ম করতে চাই, সেই জায়গাটাতে কিন্তু মানে আমরা মাস্টারি করলাম, সেই সাবজেক্টটা আমাদের ভালো লাগে জন্য, তাই মাস্টারি ওরিয়েন্টেড লার্নিংও হচ্ছে না, কারণ সে শুধুমাত্র ক্যাশ মানিটা যেটা সেটার জন্য কিন্তু পার্টিসিপেট করেছে। ফেলিয়ার অ্যাভয়েডিং নয় যে সে ফেল করার ভয়ে কিন্তু পার্টিসিপেট করেছে, এটাও নয়। তাহলে অ্যাকচুয়ালি আনসার কোনটা হয়ে যাবে? এক্সট্রিনসিকলি মোটিভেটেড। বোঝা গেল? তো এই মোটিভেশন থেকে কিছু থাকে কোশ্চেনগুলো, তো এগুলো কিন্তু ইজিলি করা যায় এবং টাইম কিন্তু এখানে বাঁচানো যায়, যেগুলো থেকে টাইম বাঁচানো যায় সেগুলোতে আগে করবে, এবার তারপরে করে যেগুলো টাইম লাগবে সেগুলো করা যায়। নেক্সট কোশ্চেন দেখো, ইন অর্ডার টু অ্যাড্রেস দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং লার্নার্স এ টিচার শুড, বলেছে যে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন রকম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা চেক করবো সেটা লার্নারদের মধ্যে টিচারের কী করা উচিত। অ্যাকনলেজ ডিফারেন্স অ্যাজ অ্যাবনর্মাল অ্যান্ড কাইন্ড অফ ডেফিসিট, মানে ডিফারেন্সটাকে অ্যাবনর্মাল হিসেবে দেখবো যে সে অ্যাবনর্মাল। তারপর বলেছে বি ইনডিফারেন্ট টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর কিন্তু মানে কোনো নজরই দিব না। কনসিডার ডিফারেন্সেস অ্যাজ অবভিয়াস ফিচার অফ হিউম্যান ডাইভার্সিটি, মানে কনসিডার করব যে এটা একটা হিউম্যান ডাইভার্সিটির পার্ট। আর তারপর বলেছে ইমপ্লিমেন্ট এ রিজিড অ্যান্ড ইউনিফর্ম কারিকুলাম ফর অল লার্নার্স, মানে একটা রিজিড
খুবই শক্ত এবং ইউনিফর্ম সেম টাইপের। ইউনিফর্ম কথাটার অর্থ কিন্তু সেম। এই দেখো এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, আমাদের না পড়ে বোঝা যাবে যে ইউনিফর্ম, রিজিড এগুলো কিন্তু একদমই নেগেটিভ, কারণ আমরা জানি এটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। তাহলে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে কিন্তু আমরা টিচার সেন্ট্রিক কিন্তু কিছু করতে পারবো না, তাহলে এটা এমনি নেগেটিভ। আবার বলেছে দেখো এই যে এটা বলেছে কনসিডার ডিফারেন্স অ্যাজ অবভিয়াস ফিচার অফ হিউম্যান ডাইভার্সিটি। তাহলে হিউম্যান ডাইভার্সিটির যে অনেকগুলো ফিচার্স থাকে, অনেকটা পার্টে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, তো সেই ডিফারেন্সগুলোকে কিন্তু ক্যাচ করার জন্য একটা টিচারের কী করা উচিত, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা উচিত। তাহলে এটা কিন্তু ঠিক আনসার। এবার বাকি দুটো কেন হবে না চেক করি। বি ইনডিফারেন্ট টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের দিকে তাকালে আমি না, তাহলে বাচ্চাদের যদি বলি সবাই একই লেভেলের, একই পরীক্ষাতে নম্বর পেতে হবে, সবাইকেই ভালো করতে হবে, তো তারা কি রোবট হয়ে যাবে, তাই না? তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আমাদের চেক করতে হবে। আর অ্যাবনর্মাল বলবো না, কারণ অ্যাবনর্মাল বলে তাদের যেটা মনোবলটা সেটা কিন্তু কনফিডেন্সটা ব্রেক হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল আনসার কী হয়ে যাবে, যে হিউম্যান ডাইভার্সিটি হিসাবে কিন্তু আমরা সেটাকে কনসিডার করব। বোঝা গেল? দেখো নেক্সটটা কি বলেছে, জিন পিয়াজে বিলিভ দ্যাট নলেজ ইজ, আচ্ছা জিন পিয়াজে বিলিভ করছে যে নলেজ কি। আচ্ছা নলেজ আমরা জানি কি কি আছে এখানে, অপশান দেখি। কনস্ট্রাক্টেড বাই দ্য চাইল্ড রাদার দ্যান বিইং পাসড প্যাসিভলি ফ্রম দ্য এনভায়রনমেন্ট। মানে বাচ্চা যেটা চাইল্ডের দ্বারা কনস্ট্রাক্ট হয়, তৈরি হয় যেটা, আর রাদার দ্যান কি শুধুমাত্র মানে প্যাসিভলি এনভায়রনমেন্ট থেকে শুধুমাত্র পাই, এটা কিন্তু নয়। আবার তারপর বলছে ইনেট অ্যান্ড গিভেন, মানে ইনেট মানে শুধুমাত্র যেটা বাচ্চা জন্ম থেকে পায়, এবং রাদার দ্যান অ্যাকওয়ার্ডের থেকে যেটা জন্মগত সেইটা থ্রু ইন্টারাকশানস। তারপর বলেছে কি কো কনস্ট্রাক্টেড ইন ইন্টারাকশানস উইথ মোর নলেজেবল আদার্স। অন্য অন্য মানে যারা বেশি তোমার থেকে জানে তাদের থেকে কিন্তু কনস্ট্রাক্ট করা আছে, তাদের ইন্টারাকশানের দ্বারা কিন্তু তুমি ওই জিনিসটা তৈরি করতে পারছো, সেটা চাইল্ডের ক্ষেত্রে বলেছে। তবে বলছে এ ভিজুয়াল বিহেভিয়ারাল চেঞ্জ, একটা চেঞ্জ দেখা যাচ্ছে বিহেভিয়ারের মধ্যে, যেটা কিন্তু মেজার্ড উইথ রিলায়েবিলিটি, সেটা কিন্তু রিলায়েবিলিটির সাথে মেজার করা যায়। আচ্ছা জিন পিয়াজের ক্ষেত্রে কিন্তু দেখো ভাইগটস্কি জিন পিয়াজে এই টার্মগুলো থেকে প্রচুর কোশ্চেন আছে। তো এই জিন পিয়াজে যেটা বিলিভ করে সেটা কি, কনস্ট্রাক্টেড বাই চাইল্ড, মানে বাচ্চাই এখানে কিন্তু তৈরি করবে, বাচ্চা যেটা নলেজটা তৈরি করে সেটাই কিন্তু এখানে সবসময় বলে এরা চাইল্ড কিন্তু অ্যাক্টিভ থাকবে, তো চাইল্ড কিন্তু অ্যাক্টিভ থাকবে। বোঝা গেল? অ্যাক্টিভ থাকবে। তাহলে চাইল্ড যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাহলে চাইল্ডই নলেজটা কনস্ট্রাক্ট করবে। তাহলে এখানে আনসার কি হয়ে যাচ্ছে, বেস্ট অপশন কিন্তু 1 নম্বরটাই বলছে, কেননা চাইল্ড এখানে অ্যাক্টিভ, তাই জন্য পাস্ট প্যাসিভলি ফ্রম দ্য এনভায়রনমেন্ট হলো। ইনেট শুধুমাত্র জিন পিয়াজে যে মনে করে না যে সেটা কিন্তু ইনেট। বোঝা গেল? কারণ ইনেটটা কিন্তু আমরা জানি নম চমস্কি, যেটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পড়লে বুঝতে পারবো, নম চমস্কি মনে করতো যেটা হলো ইনেট, তার একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ছিল সেইটাতে। তাহলে সে কো কনস্ট্রাক্টের শুধুমাত্র মোর নলেজেবলের কথাটা কিন্তু ভাইগটস্কি বলেছে, পিয়াজে কিন্তু বলেনি। তাহলে এটা কিন্তু যদি ভাইগটস্কি হতো তাহলে কিন্তু এটা কারেক্ট হতো। আর শুধুমাত্র বিহেভিয়ারাল চেঞ্জ যেটা, সেটা কিন্তু নয়। তাহলে অ্যাকচুয়াল রাইট আনসার কিন্তু এই যে এইটা হবে, কনস্ট্রাক্টেড বাই চাইল্ড রাদার দ্যান বিং পাস্ট প্যাসিভলি ফ্রম দ্য এনভায়রনমেন্ট। বোঝা গেল? নেক্সট আসো, ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম অ্যাসেসমেন্ট ইজ, আচ্ছা প্রোগ্রেসিভ ক্লাসরুমের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট যেটা করি, প্রোগ্রেসিভ মানে আমরা জানি যেখানে প্রোগ্রেস হবে সেখানে, তাই না, ডাইনামিক, অবজেক্টিভ, সামেটিভ, তারপরে নর্মেটিভ। আচ্ছা নর্মেটিভ দেখো, নর্ম এই যে এগুলোই নেগেটিভ আর নর্ম, সব কিছুতে নর্ম থাকবে, একটা র্যাঙ্ক করতে হবে সেই জায়গাটা। প্রোগ্রেসিভ ক্লাসরুমে শুধুমাত্র র্যাঙ্কার কিন্তু দেখবো না আমরা, শুধুমাত্র র্যাঙ্ক করলো যারা টপার তাদেরকে নিয়ে থাকবো, সেটা কিন্তু প্রোগ্রেসিভ ক্লাসরুম নয়। বুঝে গেল? তাহলে এটা নিশ্চয়ই হবে না। সামেটিভ মানে শুধুমাত্র সামেটিভ মানে কি, সামেটিভ এক্সামগুলো হয় লাস্টে বছরের শেষে, তাহলে সেখানে চূড়ান্ত যেটাখানে যা নম্বর পেলে তাই, তারপরে কিন্তু আর চেঞ্জ করা যায় না, তাহলে সামেটিভও হবে না। অবজেক্টিভ মানে এই যে দেখো আমরা এই যে পরীক্ষাগুলো দিচ্ছি সিটেট, এটা কি হয়, এমসিকিউ টেস্ট। তাহলে এমসিকিউ টেস্টে শুধুমাত্র অবজেক্টিভ, আমাদের কয়েকটা অপশানই আছে, এই অপশানের মধ্যেই কারেক্ট করতে হবে। এবার অনেকেই অবজেক্টিভ হয়তো কোনো কারণে ডেসক্রিপটিভ পেপার দিতে পারে, কিন্তু অবজেক্টিভে হয়তো একটু নার্ভাসও হতে পারে, বা কোনো কারণে তার পেপারটা ঠিকঠাক হয় না, কিন্তু তার মানেই সে কিন্তু ওইটাতে যোগ্য নয়, সেটা কিন্তু বিচার করা যায় না। তো
তাহলে সব থেকে বেস্ট অপশন কি হয়ে যাবে, ডাইনামিক। তাহলে ডাইনামিক মানে বিভিন্ন রকম গতিশীল, মানে যেরকম স্টুডেন্ট সেই হিসাবে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হিসাবে কিন্তু করব। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ইজ ইসেনশিয়াল ইন meaning making of information received from environment and store it further in memory? এর মধ্যে কোন প্রসেসে আমরা যে কোনো ইনফরমেশন মিনিং মেক করি, মানে ইনফরমেশন সম্পর্কে কিন্তু একটা অর্থ তৈরি করি এবং সেটাকে এনভায়রনমেন্ট, যেটা পরিবেশ থেকে রিসিভ করি এবং তারপরে আমরা মেমোরিতে কি করি, স্টোর করি। বোঝা গেল? দেখো, অ্যাটেনশন, ডিকে, ফরগেটিং, রিট্রিভাল। আচ্ছা দেখো এখানে, আচ্ছা অ্যাটেনশন, এই যে যেমন এই সিডিপির পার্টটা, এখানে যদি পিআইকিউগুলো আমরা যদি ঠিকঠাক করে অ্যাটেনশন দিই, এখানে দেখো একটা কোশ্চিন কিন্তু সেখানে কনসেপ্ট কিন্তু অনেকগুলো, যেমন এইখানে অবজেক্টিভ কি, সামেটিভ কি, নর্মেটিভ কি, তারপরে আগেরগুলোতে প্রত্যেকটা কিন্তু আনসারের মধ্যে এক একটা কিন্তু কোশ্চিন লুকিয়ে আছে। তাহলে এই মানে কনসেপ্ট লুকিয়ে আছে, তো এই কনসেপ্টগুলো কিন্তু আমরা অ্যাটেনশন না দিলে কিন্তু এটা পারবো না। এবার ডিকে বলেছে মেমোরিতে কিন্তু মানে স্টোর করা। এবার স্টোর যদি মেমোরিতে করি তাহলে সেটা ডিকে যদি ক্ষয় হয়ে যায়, তাহলে ক্ষয় হলে তো স্টোর করতে পারবো না, তাই না? তারপর বলেছে ফরগেটিং, যদি ভুলে যাই তাহলে স্টোর কী করে করব। আর রিট্রিভাল, মানে রিট্রিভাল কী হয়, যদি ইনফরমেশন স্টোর করার পরেই কিন্তু রিট্রিভ করা যায়, পুনঃপ্রাপ্তি, যেটা আগেই তো রিট্রিভ করা যায় না। তাহলে সব জিনিসের মধ্যে বেটার কি, অ্যাটেনশন। তাহলে আমাদের কিন্তু সব থেকে বেশি অ্যাটেনশন দিতে হবে, মনোযোগ দিতে হবে, তবেই কিন্তু আমরা সেই জিনিসগুলো সহজেই অর্থ বানাতে পারবো এবং কি করতে পারবো, ফার্দার স্টোর করতে পারবো আমাদের মেমোরিতে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোশ্চেন দ্যাট রিকোয়ার্স স্টুডেন্ট টু অ্যানালাইজ ইনফরমেশন? এর মধ্যে কোনটা একটা এক্সাম্পল আছে কোশ্চেনের যেটা স্টুডেন্টকে অ্যানালাইজ করতে হবে, মানে ইনফরমেশান অ্যানালাইসিস করতে হবে। তো এই কোশ্চেনগুলো খুব থাকে, তো সেক্ষেত্রে কিন্তু দেখো কী কী কোশ্চেন আছে দেখি। হোয়াট ইজ দ্য প্লট অফ দ্য নোভেল টু কিল এ মকিং বার্ড? এটা একটা কোশ্চেন আছে। তারপর হোয়াট ইজ দ্য থিম অফ দ্য নোভেল টু কিল এ মকিং বার্ড? তারপর হাউ ডাজ দ্য অথর ইউজ সিম্বলিজম ইন টু কিল এ মকিং বার্ড? হু ইজ দ্য প্রোটাগনিস্ট? আচ্ছা, অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কিন্তু কী ধরনের কোশ্চেন দেখি, হোয়াই, হাউ। তাহলে হোয়াই যেগুলো কোশ্চেন থাকে সেগুলোতে কিন্তু হোয়াই, হাউ যেই ধরনের কোশ্চেন থাকে সেটাতে কিন্তু দেখি না। বোঝা গেল? মানে সেগুলোতে দেখি, কিন্তু হু টু এগুলোতে কিন্তু দেখি না। তাহলে এবার দেখো, হোয়াট তো সিম্পল কোশ্চেনের আনসার, যে এটা প্লটটা কি শুধুমাত্র সেটাই বলে, এবার সেটা কিন্তু ফ্যাক্ট জিনিস, ফ্যাকচুয়াল। তাহলে এটা কিন্তু ফ্যাকচুয়াল নলেজ। এবার ফ্যাকচুয়াল নলেজের ক্ষেত্রে সেটা কিন্তু শুধুমাত্র বলতে পারবে, অ্যানালিসিস করার দরকার পড়ছে না। তারপর বলেছে হোয়াট ইজ দ্য, এটাও সেম ফ্যাকচুয়াল নলেজ, এটাও ফ্যাকচুয়াল। তারপর বলেছে হাউ ডাজ। তাহলে হাউ ডাজ, যখন হাউ কথাটা আসবে বা হোয়াই কথাটা আসবে তখন কিন্তু আমাদের সেটা সম্পর্কে থিঙ্কিং করতে হচ্ছে বা ভাবতে হচ্ছে। তাই জন্য এই কোশ্চেনটাতে কিন্তু সব থেকে বেশি আমাদের কিন্তু অ্যানালিসিস করতে হবে বা স্টুডেন্টের ক্ষেত্রে। এবার হুটাও কিন্তু আমরা মনে রাখবো ফ্যাকচুয়াল কোশ্চেন, তাই জন্য ফ্যাকচুয়ালের ক্ষেত্রে কিন্তু 4 নম্বর কোশ্চেনটাও কিন্তু অ্যাকচুয়াল আনসার হবে না। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে, কোন আনসারটা সব থেকে বেস্ট যদি কোশ্চেনের ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু সব থেকে বেস্ট অপশান হলো কিন্তু এই 3 নম্বরটা, যেখানে আমরা হাউ সম্পর্কে বলেছি। 3 নম্বর অপশানটা কিন্তু বেস্ট। বুঝে গেল? তাহলে 3 নম্বরটাই বলেছে যে হাউ ডাজ দ্য অথর ইউজ সিম্বলিজম, মানে এটা সব থেকে অ্যানালিসিস করতে হবে। স্টুডেন্ট যদি একটা ইনফরমেশন শুধুমাত্র বলে দিল ফ্যাকচুয়াল নলেজ, সেটাতে তার কিন্তু ব্রেনের কোনো কিন্তু কাজ হলো না। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বরটা কি বলেছে। আচ্ছা, অ্যাজারশন এবং রিজনিং দিয়েছে। এখনকার পরীক্ষাতে প্রচুর পরিমাণে অ্যাজারশন এবং রিজনিং থাকছে এবং সেই অ্যাজারশন রিজনিংগুলো ভালো করে প্র্যাকটিস না করলে এই আপকামিং যে পরীক্ষাটা আসছে সেইখানে কিন্তু থাকবেই। আচ্ছা দেখো, প্রথমে অ্যাজারশনটা কি বলেছে। টিচার শুড কনস্ট্যান্টলি রিফ্লেক্ট অন দেয়ার ওন স্টিরিওটাইপস অ্যান্ড বায়াস। টিচার কনস্ট্যান্টলি মানে রিফ্লেক্ট করতে হবে তার নিজস্ব স্টিরিওটাইপ এবং বায়াসের উপর, যে নিজে যে স্টিরিওটাইপ যেগুলো করছে বা বায়াস করছে সেগুলোতে কিন্তু টিচারের কিন্তু কি করা উচিত, রিফ্লেক্ট করা উচিত, নিজে চিন্তা ভাবনা করা উচিত। আচ্ছা, এটা ট্রু বলেছে, কেননা
কি হচ্ছে এখানে, হ্যাঁ ঠিকই, টিচারের ক্ষেত্রেও টিচারও অনেক ক্ষেত্রে বায়াস করে, সেই টার্মগুলো কিন্তু পাল্টানো উচিত, তো তার কিন্তু রিফ্লেক্ট করা উচিত। এবার এই অ্যাসারশনের জন্য রিজনটা ঠিক কিনা সেটা আগে চেক করে নিই। কালচারালি রেসপন্সিভ টিচিং মিনস দ্যাট টিচার্স আর রিফ্লেক্টিভ। কালচারালি যে রেসপন্স যেটা হচ্ছে রেসপন্সিভ টিচিং, সেটা মানে দাঁড়াচ্ছে যে টিচার্স কি রিফ্লেক্টিভ, অর্থাৎ মানে কালচারাল হিসেবে কিন্তু রেসপন্স করছে, সেখানে কিন্তু দেখাচ্ছে এখানে ঠিক আছে রিফ্লেক্ট করছে, তাহলে এই অ্যাজারশনটাও কিন্তু রাইট, এবার কিন্তু রিজনটাও রাইট। তাহলে এবার চেক করতে হবে এই অ্যাজারশনের জন্য এই রিজনটা অ্যাকচুয়ালি কারেক্ট কিনা। তো এখানেও স্টিরিওটাইপের কথাই বলেছে, এবার এখানেও কিন্তু টিচার যেটা রিফ্লেক্টিভ সেটার কথাই বলেছে, তাহলে কোনটা হয়ে যাবে, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেল? তাহলে এটাই বেস্ট অপশান হলো। বোথ এ অ্যান্ড আর ট্রু আর নট, এটা তো হবে না। তারপরে এ শুধুমাত্র ট্রু, এটাও হবে না। আর ইজ ফলস, তারপরে বোথ ফলস, এটাও হবে না। তো অ্যাজারশন রিজনগুলো ভালো করে দেখবে যাতে করতে পারো। নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা কি বলেছে, দ্য সেন্ট্রাল আর্গুমেন্ট অফ ক্যারল গ্লিগানস ক্রিটিক্স অফ কোলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট ইজ রাউন্ড। তাহলে ক্যারল গ্লিগানের যেটা ক্রিটিক আছে কোলবার্গ থিওরির মোরাল ডেভেলপমেন্টের উপর, সেটাতে কি বলেছে। সেই ক্যারল গ্লিগান ছিল হলো কোলবার্গের অ্যাসিস্ট্যান্ট, তো তার পার্সপেক্টিভটা দেখি। এটা বলেছে এথিক্স অফ কেয়ার অ্যান্ড ফেমিনিস্ট পার্সপেক্টিভ, মানে কেয়ার সম্পর্কে যেটা বা ফেমিনিস্ট যেটা মেয়েদের নারীবাদী সেই পার্সপেক্টিভটা ছিল, আর্গুটা ছিল। তারপর ওভার এস্টিমেশন অফ চিলড্রেন্স মোরাল অ্যাবিলিটিস, মানে বেশিরভাগ এস্টিমেশন করছে চিলড্রেনের যেটা মোরাল অ্যাবিলিটি সম্পর্কে। ইউজ অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন স্টাডিং চিলড্রেন, চিলড্রেনদের ক্ষেত্রে স্টাডিং করার ক্ষেত্রে যে এক্সপেরিমেন্টের ডিজাইনগুলো। তারপর এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ দ্য স্টাডি, এডুকেশনাল কী কী ইমপ্লিমেশন করা উচিত সেগুলো যারা স্কুল গোয়িং চিলড্রেন তাদের জন্য। আচ্ছা আমরা জানি ক্যারল গ্লিগান কিন্তু যেহেতু ফেমিনিস্ট ছিল, তাহলে কি সবথেকে বেশি কি এথিক্স অফ কেয়ার অ্যান্ড ফেমিনিস্ট পার্সপেক্টিভ, কী হবে, এথিক্স অফ কেয়ার অ্যান্ড ফেমিনিস্ট পার্সপেক্টিভ। এবার শুধুমাত্র চিলড্রেনের মোরাল অ্যাবিলিটি নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, তো এটাও হবে না। দেন বলেছে ইউজ অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন ইন স্টাডিং চিলড্রেন, চিলড্রেনের কিন্তু এক্সপেরিমেন্টাল ডিজাইন করার জন্যও নয়। তারপরে এডুকেশনাল ইমপ্লিকেশন শুধুমাত্র, সেটা নিয়েও তার মাথা ব্যথা ছিল না। তো অ্যাকচুয়াল আনসার কিন্তু এথিক্স অফ কেয়ার অ্যান্ড ফেমিনিস্ট পার্সপেক্টিভ, এটাই হয়ে যাবে। তবে দেখো কি বলেছে 11 নম্বরটা, লার্নিং ফ্রম রিয়েল লাইফ প্রবলেমস অ্যান্ড কংক্রিট এক্সপিরিয়েন্সেস গিভস দ্য চিলড্রেন মাল্টিপল পাথওয়েজ ফর লার্নিং অ্যান্ড রিট্রিভিং ইনফরমেশন। মানে রিয়েল লাইফ প্রবলেম থেকে যদি কিছু শিক্ষা নিই এবং এক্সপিরিয়েন্স কংক্রিট করি, সেটা কিন্তু চিলড্রেনকে কী করবে, বিভিন্ন রকম পাথওয়ে রাস্তা খুলে দেবে ফর লার্নিং অ্যান্ড রিট্রিভিং, মানে বিভিন্ন ইনফরমেশান শেখার জন্য এবং ইনফরমেশান রিট্রিভ করার জন্য। হ্যাঁ এটা ঠিকই বলেছে, কারণ এক্সপিরিয়েন্স থেকেই তো অনেক রিয়েল লাইফ প্রবলেমস থেকেই আমরা অনেক কিছু শিখি, অনেক রাস্তা বেরোয়, তো অ্যাজারশন হিসেবে এটা ট্রু। এবার রিজনটা ঠিক কি না সেটাই চেক করতে হবে। ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অর্ডারলি অ্যান্ড সিকোয়েন্সিয়াল, ডেভেলপমেন্ট তো অর্ডারলি এবং সিকোয়েন্সিয়াল হয়, সেটা তো আমরা জানি। তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটাও ঠিক, এটাও ট্রু। এবার আমাদের দেখতে হবে অ্যাজারশনটা আর রিজনিংটা একে অপরের জন্য ট্রু কিনা। তো অ্যাজারশন বলেছে যে আমরা যদি রিয়েল লাইফ প্রবলেম থেকে যদি এক্সপিরিয়েন্স নিই, সেটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, বিভিন্ন রকম মাল্টিপল পাথওয়ে কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ এটাও ঠিক। এবার ডেভেলপমেন্ট রিলেটিভলি অর্ডারলি সিকোয়েন্সিয়াল, এটাও ঠিক। কিন্তু দেখো এখানে তো বলেছে যে রিয়েল লাইফ প্রবলেমের কথা, আর এখানে বলেছে ডেভেলপমেন্টের, এখানে একটা কথা বলছে, এখানে আরেকটা কথা বলছে, মানে একে অপরে তার সাথে কিন্তু মিল নেই। অ্যাজারশন একরকম বলে যাচ্ছে, রিজন একরকম বলে যাচ্ছে, তাহলে অ্যাজারশন রিজন দুটোই ঠিক, কিন্তু তাহলে কোন অপশানটা ঠিক হবে, এ অ্যান্ড আর ট্রু, এটা কিন্তু আর ইজ দ্য কারেক্ট নয়, এখানে আর ইজ দ্য নট কারেক্ট এক্সপ্লেনেশন, কারণ এ আর দুটোই ট্রু, কিন্তু আর এক কথা বলছে, এ এক কথা বলছে, কারোর সাথে কারো মিল নেই, তাহলে এই মিল নেই জন্য এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন আর করছে না। বুঝে গেল? নেক্সট কোশ্চেনটা দেখো, এই লার্নিং ডিসেবিলিটিগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, লার্নিং ডিসেবিলিটিগুলোই কিন্তু ভালো করে দেখে যেতে হবে। কি বলেছে, ডিসলেক্সিয়া ইজ এ ড্যাশ কন্ডিশন হুইচ ইম্প্যাক্টস লার্নার অ্যাবিলিটি। আচ্ছা ডিসলেক্সিয়া কী হয়, ইমোশনাল, তারপর নিউরোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, সেন্সারি।
বোঝা গেল। ডিসলেক্সিয়া যেটা, সেটা কোন ধরনের? ইমোশনাল তো নয়, কারণ ইমোশনাল দিয়ে আমরা ইমোশনাল কিন্তু ডিসলেক্সিয়া হয় না। এটা কি একটা নিউরোলজিক্যাল, কি নিউরোলজিক্যাল। এবার ফিজিওলজিক্যালও নয়, সেন্সারিও নয়। আচ্ছা, নিউরোলজিক্যাল, আর তার সাথে বলছে লার্নার অ্যাবিলিটি কি হয়, লিঙ্ক সাউন্ডস উইথ সিম্বল। এবার ডিসলেক্সিয়া আমরা জানি রিডিং ডিসঅর্ডার। এবার যদি ডিসঅর্ডারটা রিডিং হয় সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু সাউন্ডটা বা সিম্বলের সাথে কিন্তু ম্যাচ করতে পারে না, তো সেটা তার কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। বুঝে গেল। ডিসলেক্সিয়ার সাথে সাথে কিন্তু ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এই পার্টগুলো ভালো করে দেখবে, এটা কিন্তু খুব কাজে লাগবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো। আচ্ছা, কি বলেছে, এ মিডল স্কুল টিচার ওয়ান্টস টু enable meaningful learning by helping students make connections between concepts and real world applications. Which of the following activities would be an appropriate pedagogical strategy? আচ্ছা, একজন মিডল স্কুল টিচার কী করছে, মিনিংফুল লার্নিং করাতে চাইছে। সেখানে স্টুডেন্টদের কী করছে, বিভিন্ন রকম কনসেপ্টের সাথে রিয়েল ওয়ার্ল্ড, যেটা বাস্তব ঘটনার সাথে কিন্তু কানেকশন করছে, এবং এখানে কি ধরনের পেডাগজি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। তাহলে দেখো, লেট দ্য স্টুডেন্ট মেমোরাইজ। এবার দেখো আমরা এলিমিনেশন টেকনিক কী করে ইউজ করবো। মেমোরাইজ, তো এটা তো আগেই নেগেটিভ, তাহলে তো এটা আগেই হবে না মেমোরাইজটা। তারপর কমপ্লিট ওয়ার্কশিট উইথ মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসও তো নেগেটিভ, শুধুমাত্র মাল্টিপল চয়েসে কিন্তু আমরা স্টুডেন্টের কিন্তু যেটা এলিজিবিলিটি বা তার কিন্তু করার ক্ষমতা সেটা বুঝতে পারবো না। তো হচ্ছে লেট দ্য স্টুডেন্টস লার্ন বাই দ্য মেথড অফ স্টিমুলাস রেসপন্স। স্টিমুলাস রেসপন্সে শুধুমাত্র কিন্তু কাজ, কন্ডিশনিং, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। বুঝে গেল। আর লাস্টেরটা চেক করে দেখি কি বলেছে। লেট দ্য স্টুডেন্টস রিসার্চ অন এ কারেন্ট ইস্যু। এখনকার কারেন্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু রিসার্চ করতে দিব, এবং স্মল গ্রুপে, এবং প্রেজেন্ট দেয়ার ফাইন্ডিংস টু দ্য ক্লাস। এবং তারপরে যেটা বের করলো সেই ফাইন্ডিংসটাকে কিন্তু ক্লাসে প্রেজেন্ট করব। হ্যাঁ, এটাই কিন্তু বেস্ট অপশান। তাদের স্মল গ্রুপে ভাগ করে কিন্তু কারেন্ট ইস্যুতে কিন্তু রিসার্চ করতে দেওয়া, এবং স্টুডেন্টদের সেই ফাইন্ডিংটাকেও ক্লাসে প্রেজেন্ট করা। বোঝা গেল। নেক্সট দেখো কি বলেছে, 14 নম্বর কোশ্চেন। ইন হুইচ স্টেজ অফ কোলবার্গস মোরাল ডেভেলপমেন্ট ডু চিলড্রেন্স রিজনিং রিভলভ অ্যারাউন্ড এথিক্স অফ ল। কোন স্টেজে কোলবার্গসের মোরাল ডেভেলপমেন্ট যেটা, সেখানে চিলড্রেনের রিজনিংয়ে কী হচ্ছে, এথিক্স অফ লটা করছে। এখানে বলেছে দেখো, প্রি কনভেনশনাল মোরালিটি, হেটেরোনোমাস, অটোনোমাস। আচ্ছা, কোলবার্গে তো অটোনোমাস, হেটেরোনোমাস এগুলো তো নেই, আগে এগুলো এলিমিনেট হবে। প্রি কনভেনশনাল তো আগে, প্রি কনভেনশনালে কী হচ্ছে, ওখানে কিন্তু গুড বয়, নাইস গার্ল, ওরিয়েন্টেশন কেবল, বা পানিশমেন্টের ক্ষেত্রে যেটা পানিশমেন্ট ওবেডিয়েন্স, সেটা কিন্তু হচ্ছে। তো প্রি কনভেনশনালও হবে না, কিন্তু কনভেনশনাল পার্টে আমরা জানি যে এথিক্স বিষয়টা কিন্তু চলে আসে, ল অফ এথিক্স, সেইখানে কিন্তু এই পার্টটা আসে। বোঝা গেল। তার কনভেনশনাল মোরালিটি কিন্তু আসলে আনসার। নেক্সট কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট এক্সাম্পলিফাই অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। নট বলেছে, নট আনসার করতে হবে। কোনটা হলো ইনক্লুসিভ ক্লাসরুম এক্সাম্পলিফাই করছে না। ইনকর্পোরেশন অফ ডাইভার্স পারস্পেক্টিভ, এটা তো পজিটিভ আনসার। তারপর বলেছে ফলোয়িং রিজনেবল অ্যাকোমোডেশন, শুধুমাত্র অ্যাকোমোডেশন যেটা সেটা কিন্তু করবে, এটাও পজিটিভ। অফারিং ডিফারেন্সিয়েটেড, এটাও আমরা জানি পজিটিভ। তারপর বলছে এনকারেজিং কম্পিটিটিভ, এই দেখো কম্পিটিশন যেখানে বলবে সেটাই কিন্তু নেগেটিভ, তাহলে নেগেটিভের ভাই কী হয়ে যাবে, নেগেটিভ। তাহলে নেগেটিভ আনসারই কিন্তু এটা এখানে কারেক্ট আনসার। বোঝা গেল। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে বাকি পার্টটা ডিসকাস করব। ধন্যবাদ।